জান দেব তো মান দেব না। নানু, তুমি ঘুমাচ্ছ? কে কে? ও লাবণী। কি হয়েছে নানু, তুমি এত কেন ঘেমে গেছো? না কিছু না, একটু মনটা খারাপ লাগছে। তুমি কি আবার দুঃস্বপ্ন দেখছিলে নানু? যুদ্ধের স্বপ্ন দেখলাম, অনেক ভয়াবহ কথা, মানে বন্ধুদের কথা মনে পড়ছে। ও নানু, তুমি কেন আমাকে ডাকছিলে লাবণী সোনা? আমার স্কুলের প্রজেক্ট নিয়ে তোমার সাথে আলাপ করার ছিল। 12 বছর বয়সের বাচ্চাদেরকে স্কুলে বলেছে আমাদের পরিবারে 71-এর মুক্তিযুদ্ধের যা স্মৃতি আছে সেটা নিয়ে একটা লেখা লিখতে। তুমি আমাকে তোমার বন্ধুদের গল্প বলো না? বললে হয়তো তোমার মনটা ভালো লাগবে। হয়তো 72 বছর হলো আমার, আর আমরা সবাই আস্তে আস্তে সরে যাচ্ছি। এই কিছুদিন আগে মালেকা বেগম 2018 সালের শুরুর দিকে ফেরদৌসী প্রিয়ভাষিনী মারা গেলেন। এই খবর পেলেই আমার মনটা খারাপ হয়ে যায়। 71-এর যুদ্ধে আমাদের অনেক ক্ষতি হয়েছিল। ক্ষতি হয়েছিল মানে? অনেক লম্বা কাহিনী, 47 বছর আগের কথা। তখন আমরা পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে 9 মাস যুদ্ধের পরে বাংলাদেশের জন্ম হয়। তারিখটা জানো তো? হ্যাঁ, 1971 সালের 16 ডিসেম্বর। স্কুলের বইয়ে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে পড়েছি। স্কুলের বইয়ে হয়তো এটা পড়নি যে 1971 সালের 23 ডিসেম্বর যুদ্ধ শেষ হওয়ার 7 দিন পর বাংলাদেশি সরকার একটা ঘোষণা করে। স্বরাষ্ট্রমন্ত্রী জনাব কামরুজ্জামান বলেন, পাকিস্তানি সৈন্য ও স্থানীয় রাজাকাররা যেসব মেয়েদের ধর্ষণ করে তাদেরকে সরকার বীরাঙ্গনা বলে সম্মান দেবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জানুয়ারি মাসে পাকিস্তান থেকে ছাড়া পেয়ে দেশে ফিরে বলেন, বীরাঙ্গনারা আমার মা, আমার বোন। এরকম পৃথিবীর অন্য কোথাও ঘটেছে? অধিকাংশ যুদ্ধেই মেয়েদের ধর্ষণ হয়, কিছু যুদ্ধে পুরুষদেরও ধর্ষণ করা হয়েছে, কিন্তু পৃথিবীতে শুধু বাংলাদেশ যুদ্ধে ধর্ষিত নারীদের স্বীকৃতি দিয়েছে। এটা তো দারুণ। আমরা তো বাংলাদেশের এই তথ্য জানিও না। যুদ্ধের পরে বীরাঙ্গনাদের কি হলো? যুদ্ধের পরে অনেকে সরকারের পুনর্বাসন কেন্দ্রের সহায়তা পায়, অনেকের পেটে বাচ্চা, তাদের গর্ভপাত হয়, অনেকের বাচ্চাদের বিদেশে দত্তক দেয়া হয়, বীরাঙ্গনাদের বিয়ে দেয়া, সরকারি চাকরি, প্রশিক্ষণ দেয়া হয়। বেশিরভাগ মেয়েরা বিয়ে করতে চায়নি, চাকরি করেছে প্রথমে। তারা এতদিন সেখানে কাজ করে এখন অবসর গ্রহণ করেছে। যেমন তুমি তোমার সরকারি চাকরি থেকে অবসর নিয়েছো নানু। হ্যাঁ সোনা, এই ছবিটা তোলা মহিলা পুনর্বাসন কেন্দ্রে 1972 সালে। এইখানে বীরাঙ্গনাদের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বেগম সুফিয়া কামাল ও এমপি বদরুন্নেসা আহমেদ। কিভাবে আমরা বীরাঙ্গনাদের কথা জানতে পারি? ইতিহাস বইতে তো তারা আছে শুধু এভাবে যে 2 লক্ষ মা বোনের ইজ্জত গেছে। 47 বছর যাবত গল্প, উপন্যাস, সিনেমা, গবেষণা, দেশি বিদেশি ফটোগ্রাফার, সাংবাদিকদের তোলা ছবি ইত্যাদি নানা মাধ্যমে বীরাঙ্গনাদের কথা জানতে পারি। আম্মু! মা, লাবণী, ইস একদম দেরি হয়ে গেল,
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিরতে আমি চা নাস্তা এনেছি। বাহ, লাবণীর সাথে গল্প করতে গিয়ে চায়ের কথা ভুলে গিয়েছিলাম। তোমরা কি নিয়ে গল্প করছিলে? নানু দুপুরে ঘুমোতে গিয়ে আবার দুঃস্বপ্ন দেখেছিল মুক্তিযুদ্ধ নিয়ে। তোমরা কি তোমার বীরাঙ্গনাদের নিয়ে কথা বলছো? কি বলছো লাবণীকে? আমার বীরাঙ্গনা বন্ধুদের কথা বলছিলাম। ফেরদৌসী আপা তো একজন প্রখ্যাত ভাস্কর ছিলেন, তাই না? এই তো 2018 সালের মার্চ মাসে ফেরদৌসী আপা মারা গেলেন। শুধু ও না, রাজু বালাদে, চেন্দাও মারমা, মালেকা বেগম সবাই আস্তে আস্তে মারা যাচ্ছে। 71-এর পর তাদের জীবন কেমন ছিল নানু? অনেক ক্ষেত্রে সমাজ তাদেরকে ফিরিয়ে নিতে চায়নি। তারা পরিবার থেকে সহযোগিতা পায়নি। লজ্জায় তারা বোবা হয়ে গিয়েছিল। চুল দিয়ে মুখ ঢাকা ছবিটার মতো, যেটা মুক্তিযুদ্ধ জাদুঘরে দেখেছি। হ্যাঁ, আমি একদিন জাদুঘরে তোমার মতো 12-13 বছরের বাচ্চাদের আলাপ শুনি। তারা বলল, ওনার কি হয়েছে? কে করেছে এরকম? হানাদার বাহিনী। হানাদার মানে? পাকিস্তানি মিলিটারি। হেনা, তুমিও তো অনেক কথ্য ইতিহাস সংগ্রহ করেছ, তাই না? হ্যাঁ আম্মু, কিন্তু সবার ক্ষেত্রে এরকম ঘটেনি। তাদের স্বামী, সন্তান, আত্মীয় স্বজন, কুটুম ছিল, আছে। যুদ্ধকালীন ধর্ষণের পরে তাদের উপর দিয়ে নানা রকম ঝড় গেছে, কিন্তু সবাই সমাজচ্যুত হয়নি। তাদের অনেকের নাম গ্যাজেটে গিয়েছে, নিয়মিত সরকারি ভাতা পাচ্ছেন তারা। তাদের কয়েকজনের জীবন কাহিনী বলো না আম্মু। লাবণী, তুমি তো প্রখ্যাত ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিনীর কথা জানো। ফেরদৌসী প্রিয়ভাষিনী ভাস্কর 71-এর যুদ্ধের সময় ফেরদৌসী প্রিয়ভাষিনীকে পাকিস্তানি মিলিটারি বাঙালি সহকর্মীরা অনেক মাস ধরে ধর্ষণ করে। তাকে কাজে অবিরত যেতে হয়েছিল, কারণ তার বিধবা মা ও ছোট ভাই বোনদের জীবিকা নির্বাহের দায়িত্ব ছিল তার ওপরে। যুদ্ধের পরে তাকে ভুলভাবে রাজাকার বলে ডাকা হয় এবং তিনি ও তার মুক্তিযোদ্ধা স্বামী নানা জায়গায় পালিয়ে বেড়ান। 1997 সালে উনার মেয়েকে প্রথম জানান নিজের সেই বিভীষিকার কথা। উনি বলতেন, আমি যদি কাউকে অনুমতি না দিই তাহলে আমার আঙুলে হাত দিলে তা জ্বলে উঠবে, শরীরে হাত দিলে কিরকম ভাবে জ্বলবে ভাবো। উনার ভাস্কর্য দেশের সকলকে অনেক অনুপ্রেরণা দেয়। উনি 2018 সালের মার্চ মাসে মারা যান। ময়না করিম, ছদ্মনাম, ভূমিহীন গ্রাম্য মহিলা। যুদ্ধের সময় পাকিস্তানি আর্মি তার ঘরের দরজার সামনে তাকে ধর্ষণ করে। ওরা যখন আসে তখন তিনি মাছ কাটছিলেন। ঘরের খুঁটি ধরে তিনি ভেবেছিলেন, জান দেব তো মান দেব না। যুদ্ধের পরে তার স্বামী সংসারে মাছ কাটার ভার নেন। তার ঘরের খুঁটি ধরে ময়না বলেন, এই খুঁটি হচ্ছে আমার ঘটনার সাক্ষী। একে দেখলেই আমার চোখের সামনে ওই দিনের দৃশ্য ফুটে ওঠে। ময়না 1992 সালে গণ আদালতে রাজাকারের বিরুদ্ধে সাক্ষ্য দেন। এখন তার ছেলে মেয়ের চাকরির জন্য সরকারের কাছে আবেদন করেছেন। ছায়ারানী দত্ত, ছদ্মনাম, যৌনকর্মী। যুদ্ধের সময় ছায়ার মা মারা যান। ছায়া একা হয়ে যান। এই দুর্বলতার সুযোগ নিয়ে স্থানীয় রাজাকার তাকে ধর্ষণ করে। ছায়া তার মায়ের কথা ভেবে কষ্ট পান, কারণ তার মনে হয় মা থাকলে এই অবস্থা তার হতো না। যুদ্ধের পরে তিনি আলুর ব্যবসা করেন দীর্ঘদিন এবং পরে নিজেই যৌনকর্মী হয়ে কাজ শুরু করেন। তিনি হিন্দু মুসলমান উভয় ধর্ম পালন করেন। ধর্ষণের ফলে তার এক মেয়ে হয়, এক যুদ্ধ শিশু। তার বয়স এখন 46 বছর। শিরিন আহমেদ, ছদ্মনাম, সরকারি চাকরি করতেন। যুদ্ধের সময় তার স্বামীকে পাকিস্তানি আর্মি বেয়নেট দিয়ে মারে এবং শিরিন তার সাক্ষী। তখন তিনি অন্তঃসত্ত্বা ছিলেন।
মিলিটারি তাঁকেও ধর্ষণ করে এবং তিনি তার বাচ্চা হারান। যুদ্ধের পরে তিনি এক খালাতো ভাইকে বিয়ে করেন, কিন্তু তার প্রেম প্রথম স্বামীর প্রতি, যার ছবি তিনি বাড়িতে রাখতে পারতেন না দ্বিতীয় স্বামীর কারণে, তাই অফিসের আলমারিতে রেখে দিয়েছিলেন ছবি। কিছু বছর হলো তিনি চাকরি থেকে অবসর নিয়েছেন। মর্জিনা খাতুন, ছদ্মনাম, হাসপাতালের ক্লিনার, পরিচ্ছন্ন কর্মী। 1971 সালে মর্জিনার ভাই যুদ্ধ করতে যাচ্ছিলেন। তিনি সদ্য বিয়ে করেছিলেন। আপা, আমার বউরে দেখাশোনা করো। যখন পাকিস্তানি মিলিটারি জিপ তাদের বাসায় আসে, ভাইয়ের বউ ও আরেক সুন্দরী বোনকে বাঁচাতে মর্জিনা নিজেকে এগিয়ে দেন। ঘর মে লড়কি কাহা হে? আমি আছি, আমাকে নিয়ে যা। জিপ মে ওঠো। 4 মাস ধরে প্রত্যেক রাতে পাকিস্তানি আর্মির জিপ মর্জিনাকে তুলে নিয়ে যায় ধর্ষণ করতে, আর সকালবেলা বাড়িতে ফেরত দিয়ে যায়। মর্জিনাকে পাঠাও। মর্জিনা মা, যাস না। আমাকে যেতে হবে, তা না হলে ওরা অন্য মেয়েদেরকে খুঁজবে। যুদ্ধের পরে তার প্রতিবেশীরা তাকে রাজাকার বলে, তাই তিনি ঢাকায় গিয়ে কাজ করেন। যখন আমি শুনলাম আমাদের বীরাঙ্গনা বলা হয়েছে, তখন আমি কাউকে কিছু বলিনি, কিন্তু মনে মনে খুব গর্ববোধ হয়েছে। তার বিয়ে, বাচ্চা হয়, পরে স্বামীর থেকে আলাদা হয়ে যান। আজ তার ছেলেমেয়ের সরকারি চাকরি আছে। তিনি দীর্ঘদিন সরকারি হাসপাতালে পরিচ্ছন্ন কর্মীর কাজ করেন। কিছুদিন হলো অবসর নিয়েছেন। মিলিটারি হয়তো জান এবার নিয়েছে, কিন্তু আমার থেকে কিছু পায়নি। আমার তো এই কাহিনী শুনে খুব খারাপ লাগছে। কষ্ট পেও না সোনা, ধর্ষণের ঘটনা তাদের জীবনের ধারাকে রোধ করতে পারেনি, এটা ভেবে দেখো। তাছাড়া সকলের জীবনে যুদ্ধকালীন ধর্ষণের নানা রকম পরিণাম আছে। তাদের কিভাবে খুঁজে পেলে তোমরা 47 বছর পর? সরকার তাদের নাম গেজেটে তুলে তাদের কিভাবে ভাতা দিয়েছে? 1990 সালের পর থেকে তাদের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। অনেকেই তাদের সাক্ষাৎকার নিয়েছিলেন, আমিও নেই। শুধু আমরা গবেষকরাই না, টিভি পত্রিকার সাংবাদিক, চলচ্চিত্রকার, ফটোগ্রাফাররা তাদের ছবি তুলেছিলেন। পরে তাদের নাম গেজেটে উঠেছে। আমার এই কথ্য ইতিহাস করার অনুপ্রেরণা আম্মু ও তাঁর যুদ্ধের অভিজ্ঞতা। গবেষকরা তাদের সাক্ষ্য কিভাবে নিয়েছে? এটা তো করা খুবই কঠিন। ভুল হলে বীরাঙ্গনাদের অনেক ক্ষতি হয়ে যাবে। আমিও এই সম্পর্কে জানতে চাই। এটা খুবই সংবেদনশীল ব্যাপার। আসলে আমাদের অনেক প্রস্তুতির প্রয়োজন ছিল, তাহলে অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়িয়ে যেতে পারতাম। একটা সুনির্দিষ্ট নীতিমালা থাকলে খুব ভালো হতো। তাহলে বলি শোনো, ভবিষ্যতে আমিও এই কাজ করতে চাই। যে নীতিমালার কথা বলছো, তাতে কি কি থাকলে ভালো হতো? কি কি করা উচিত বা উচিত না এই কাজ করার জন্য? সাক্ষ্য প্রক্রিয়ার পূর্বে নীতি 1, সাক্ষ্য গ্রহণের পূর্বে আপনি কি পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছেন? প্রথমেই বীরাঙ্গনাদের সাক্ষ্য গ্রহণের প্রয়োজন ও উদ্দেশ্যর ব্যাপারে ভাবতে হবে। এজন্য একটা ব্যাকগ্রাউন্ড ট্রেনিং অপরিহার্য। বীরাঙ্গনাদের মাঝে গবেষণার, বারবার সাক্ষাৎকার দেওয়ার ক্লান্তিও এড়াতে হবে। এত কঠিন কাজে নামার আগে আমাদের কোনো ট্রেনিং হয়নি। সে কি, কোনো ট্রেনিং হয়নি? ভবিষ্যতে সরকার যেন এই ট্রেনিং এর ব্যবস্থা করে। নীতি 2, কার সাক্ষ্য প্রাধান্য পাচ্ছে? যে বীরাঙ্গনা শোপ্রণোদিত হয়ে আসবেন, তাদের সাক্ষাৎকার গ্রহণ করা নৈতিক। সাক্ষ্য গ্রহণের উদ্দেশ্য, তা কিভাবে ব্যবহৃত হবে, কে তা পড়বে বা শুনবে, সাক্ষ্যদানের পরিণাম, এসব কিছু বীরাঙ্গনাদের সাথে আলোচনা করে নিতে হবে। এখানে কোনো বীরাঙ্গনার খোঁজ দেবেন, তার একটা সাক্ষাৎকার নিতে চাই তাড়াতাড়ি। আমাদেরও তো যুদ্ধে অনেক ক্ষতি হয়েছিল, শুধু বীরাঙ্গনাদের ইজ্জত হারিয়ে যাওয়ার গল্প শুনবেন কেন? আমি বলতে চাই আমার কষ্টের কথা। এই কথা কেউ শুনতে চায়নি। অবশ্যই আমাদের দয়া করে বলুন। নীতি 3, গবেষকের
তথ্য সংগ্রহকারীর নানান অবস্থান, লিঙ্গ, বয়স, বর্গ, অভিজ্ঞতা কিভাবে সাক্ষ্য প্রক্রিয়াকে প্রভাবিত করে? প্রশ্নগুলো ভেবেচিন্তে করতে হবে। চাচি, আপনার বয়সটা কত? আমার বয়সের কথা জেনে কি হবে? যুদ্ধের বছরে তখন আমার গারফুলি পিরিয়ড হয়ে গিয়েছে। বয়সের কথা বাদ দেন, আপনাদের জমি কত আছে বলেন। এই মেয়ে এইসব কথা জিগায় কেন? কত ভাতা পান? ভাতার কথা জেনে কি করবা? কারে বলবা? মহিলা হলে বীরাঙ্গনা ও মুক্তিযোদ্ধা উভয়ের সাথে সাক্ষাৎকার নেওয়া যাবে। আপনি দোপাট্টা নিয়েছেন, ঢিলা জামা পরেছেন, তাতেই পর্দা হয়েছে, মাথা ঢাকা লাগবে না। আমি মুক্তিযোদ্ধা, সেই অভিজ্ঞতার সাক্ষাৎকার কখন নেবেন? সাক্ষ্য প্রক্রিয়ার সময়। নীতি ৪। গবেষণার আগে কি পরিমাপ করেছেন যে সাক্ষ্যদানের ফলে ধর্ষণের শিকার নারীদের কি ঝুঁকি আসতে পারে? মধ্যস্থতাকারী, গেটকিপার ও ইন্টারমিডিয়ারি, ব্যক্তি, দোভাষী, ইন্টারপ্রিটার ও অনুবাদকদের, ট্রান্সলেটর উপর নির্ভর করার পরিবর্তে ধর্ষণের শিকার নারীদের জিজ্ঞাসা করা উচিত তারা কথা বলতে ইচ্ছুক কি না। আমি একবার একটা ভুল করি। আমার মা বীরঙ্গনা, উনি আপনার সাথে কথা বলবেন? আমি কিছু বলবো না, মঞ্চে উঠিয়ে ৭১-এর ঘটনা বলতে বলবে। ছোট ছেলে আমাকে ভাত দেবে না। মানে ওনার ছোট ছেলে ওনার দেখাশোনা করেন, বড় ছেলে কিছু করেন না, তাই ওনার কাছে সংবর্ধনার চেয়ে ছোট ছেলের মতামত বেশি গুরুত্বপূর্ণ। তাহলে কিভাবে ঝুঁকি পরিমাপ করব? বীরাঙ্গনা চাচিদেরই জিজ্ঞেস করা উচিত সোজাসুজি। আমরা কি আপনার সাথে অথবা আপনার মায়ের সাথে কথা বলতে পারি? নীতি ৫। পর্যাপ্ত সময় নিয়ে সাক্ষাৎকার গ্রহণ করতে এসেছেন তো? পর্যাপ্ত সময় নিয়ে গেলে সাক্ষ্যদাতা তার সুবিধে মতো সময়ে ও স্থানে সাক্ষাৎকার যদি দিতে চান দিতে পারেন। তার প্রেক্ষাপটকে অগ্রাধিকার দিতে হবে। সাক্ষাৎকার সময় নিয়ে তাড়াহুড়া না করে করতে হবে। আমার তাড়া আছে, বাস ধরতে হবে, তাড়াতাড়ি বলুন দয়া করে আপনার ৭১-এর কাহিনী। এত কম সময় নিয়ে আসলে বা ঘনিষ্ঠতা স্থাপন না করলে কিভাবে এই কাজ করা যাবে? সেই তো, এই কথা অত সহজে সোজাসুজি বলা সম্ভব নয়। একবার সারা রাত জেগে ঠান্ডার মধ্যে এক গরুর গোয়াল ঘরে বসে বীরাঙ্গনা চাচি আমার সাথে কথা বলেন। তোমায় এখন শান্তি করে কথা দিতে পারি। দিনের বেলা মেলা মানুষ, মনের কথা, আমার ঘটনার কথা বলা যায় না। যেখানে প্রযোজ্য ও সম্ভব ক্ষতিগ্রস্ত নারীর পরিবার, সন্তান ও সম্প্রদায়ের অথবা সমাজের সাথে কথা বলে তার সামাজিক আর্থিক অবস্থান বুঝে নিতে হবে। ধর্ষণের শিকার নারীদের সাথে আস্থার সম্পর্ক স্থাপন করা আবশ্যক। বীরাঙ্গনাদের সাথে বিশ্বাসের সম্পর্ক সম্ভব দৈনন্দিন হৃদ্যতার আদান প্রদানের মাধ্যমে। তোমাকে কুশের খেতে শেখাই এইভাবে। তুমি ছাগল ধরতে শিখেছো? নদীর ধারে সর্ষে খেতে। তোমার একটা ছবি তুলে দিই। তোমার মজা লাগছে? হ্যাঁ, খুব। ওই দিনও এই পুকুরে আমি লুকাইছিলাম। ও চাচি, আপনি ঠিক আছেন? তুমি এত জায়গায় একা একা ঘোরাফেরা করো, আমাদের চিন্তা হয়। তোমার মাথায় একটু তেল দিই, ঠান্ডা হবে। সাক্ষ্য প্রক্রিয়ার সময়। নীতি ৫। পর্যাপ্ত সময় নিয়ে সাক্ষাৎকার গ্রহণ করতে এসেছেন তো? সম্ভব হলে স্থানীয় পরিস্থিতি, রাজনীতি সম্পর্কে জেনে এলাকায় যেতে হবে। ধর্ষণের শিকার নারীদের সাথে আস্থার সম্পর্ক স্থাপন করতে হবে। বীরাঙ্গনাদের পাশাপাশি প্রয়োজন বোধে এলাকাভুক্ত মুক্তিযোদ্ধা, যুদ্ধে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীরও সাক্ষাৎকার গ্রহণ শ্রেয়। এটি বীরাঙ্গনাকে কম স্পষ্ট করে তোলে এবং অন্যদের ঈর্ষা এড়ানো যায়। ১ সপ্তাহের বেশি লাগবে না সাক্ষাৎকার নিতে। গ্রামে থাকার প্রয়োজন নেই। উপজেলাতে সার্কিট হাউসে থাকবেন ও গ্রামে গিয়ে কাজ করে আসবেন। সে কি আম্মু, এলাকায় না থেকে কি করে বীরাঙ্গনা চাচিদের অবস্থা বোঝা যাবে? শুধু তাই নয়, এলাকায় না থাকলে স্থানীয় পরিস্থিতি, রাজনীতি সম্পর্কেও জানা যাবে না। সেই জন্য দরকার এলাকাভুক্ত মুক্তিযোদ্ধা
এবং যুদ্ধে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর সাক্ষাৎকার নেওয়া। এখানে পাকিস্তানি আর্মি কেন আসে, কেন ধর্ষণ করে? অনেক শরণার্থী ও মুক্তিযোদ্ধা এখানে আসে নদী পার হওয়ার জন্য। তাদের তাড়া করে পাকিস্তানি মিলিটারি আসে। যুদ্ধের পরে হিন্দুদের ও গরিবদের জমি ধনী পরিবাররা কেড়ে নেয়। তাই যুদ্ধের সময় তারা হয় ধর্ষণ ও যুদ্ধের পরে ধোঁকাবাজির শিকার। বিভিন্ন নথি ও দলিল অনুসন্ধান করে এলাকার অবস্থা বুঝে নিতে হবে। দেখো, জমির দলিলে দেখা যাচ্ছে যে যুদ্ধের পরে গ্রামের বেশিরভাগ জমির মালিক ধনী ক্ষমতাশালী পরিবার। সাক্ষ্য প্রক্রিয়ার সময় ও পরে। নীতি ৬। আপনি প্রতি উপলক্ষে বীরাঙ্গনার জ্ঞাতসারে অর্থপূর্ণ সম্মতি নিয়েছেন। বীরাঙ্গনাদের সাথে গবেষণার সময় ক্রমাগত নৈতিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং বারংবার সম্মতি নিতে হবে। ব্যক্তিগত পরিসরে অনধিকার প্রবেশ এড়াতে হবে। ৭১ কি হয়েছিল বলুন? আমার খুব জ্বর, চারিদিকে মেলা মানুষ, সাওয়াল পাওয়াল, কিভাবে কথা কব? বিভিন্ন অনুষ্ঠানে সংবর্ধনার জন্য আমন্ত্রণ জানানোর আগে তাদের মতামতকে প্রাধান্য দিতে হবে। ওরা আপনাকে সম্বর্ধনা দিতে চায়, আপনি কি যাবেন? এই যে আমন্ত্রণপত্র। কোনো প্রকার আশ্বাস দেয়া থেকে বিরত থাকতে হবে। আপনার কাহিনী বললে টিনের ঘর, বাচ্চাদের চাকরি হবে, চিকিৎসা হবে। আমাদের গবেষণার কারণে সাক্ষাৎকারদাতার অবস্থা ঝুঁকিপূর্ণ করা যাবে না। না বলে নিয়ে গেলে অনেক ঝামেলা হয়। কেন, কি হয়? সামাজিক বিপর্যয় নেমে আসে নানাভাবে। আমাদের গবেষণার কারণে সাক্ষাৎকারদাতার অবস্থা ঝুঁকিপূর্ণ করা যাবে না, এই মিথ্যা আশ্বাস দেওয়াতে, মিথ্যা বলে সংবর্ধনাতে নিয়ে গেলে, তাদের অনুমতি না নিয়ে তাদের ছবি ও কথা কাগজে তুলে ধরলে, বীরাঙ্গনা চাচিদের সম্মতি না নিলে তাদের বিদ্যমান অবস্থা আরও ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে। খালি ৭১-এর কাহিনী খুঁজতে গিয়ে বীরাঙ্গনা চাচিদের সামাজিক অবস্থার কথা ও সাক্ষ্যদানের পরিণতির কথা ভুলে গেলে চলবে না। কিভাবে তাদের অবস্থা আরো ঝুঁকিপূর্ণ হলো? মানুষ তাদের খোঁটা দিতে থাকলো এই মিথ্যা আশ্বাস নিয়ে। আমরা মুসলমান, তাই অনেক লজ্জা শরম আছে, তাই না আম্মু? তা নয়, সব সম্প্রদায়ে লজ্জা শরম আছে, কিন্তু লজ্জা শরমের কথা যখনই বলা হয় তখন তার পেছনে একটা অর্থনৈতিক কারণ থাকে। কিভাবে? তার আশেপাশের মানুষ তাকে খোঁটা দিল। কিরে, তোর চিকিৎসা হলো না? তোরা ৭১-এর ঘটনা দিয়ে ব্যবসা করিস। মানুষ কেন খোঁটা দেয়? আসলে আমরা সবাই গরিব। ওরা ভাবে এই কথা বলে আমি অনেক পয়সা পাচ্ছি, ওর সাথে আমার জমি নিয়েও বিরোধ আছে, তাই আমাকে ছোট করতে চায় ৭১-এর কথা টেনে। সাক্ষ্য গ্রহণের কারণ, সংগৃহীত তথ্য কিভাবে ব্যবহার হবে, কে শুনবে তার সাক্ষ্য, কি উদ্দেশ্যে, তার স্বীকারোক্তির পর তার সম্ভাব্য পরিণতি কি হতে পারে, তা সাক্ষ্য গ্রহণকারীদের সাথে আলোচনা করে নিতে হবে। সাক্ষাৎকার লিপিবদ্ধ বা রেকর্ড করার, ছবি তোলার বা ছাপার আগে তাদের সর্বদা অনুমতি নিতে হবে। প্রকাশিত কাজ তাদেরকে দিতে হবে। আমি কি আপনার সাক্ষাৎকার নিতে পারি? আমি অনুমতি দিলাম, আমি সাক্ষাৎকার দিব। আমরা কি আপনার অভিজ্ঞতা রেকর্ড করতে পারি? বীরাঙ্গনাদের কথ্য ইতিহাসের বইয়ে প্রকাশ করতে পারি? নীতি ৭। আপনি কি ধর্ষণের শিকার নারীদের যুদ্ধ পরবর্তী ও বর্তমান জীবনের অবস্থাকে অগ্রাধিকার দিয়েছেন? এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সাক্ষ্যগুলি বর্ণনার সময়ে রোমাঞ্চকর উপস্থাপন থেকে বিরত থাকতে হবে। বীরাঙ্গনারা খালি আলতুফালতু বলছে। ৭১-এর পরের ঘটনা। রগরগে ধর্ষণের গল্পটা পাচ্ছি না। পাঠকের কাছে আকর্ষণীয় করতে গিয়ে অনেক সময় বীরাঙ্গনার কাহিনী ফুলিয়ে ফাঁপিয়ে রসালো করে বলা হচ্ছে। কিভাবে রগরগে করা হয়েছে? যেমন একবার মানবাধিকার কর্মীরা জানালো, যুদ্ধের সময় ধর্ষণের পরে বীরাঙ্গনার স্বামী তাকে ছেড়ে চলে গেছে, অথচ কথ্য ইতিহাসে দেখা গেছে আসলে বীরাঙ্গনা স্বামীর সাথে আছে, স্বামী তার সেবা শুশ্রূষা করছে।
এখন তাকে যুদ্ধের সময়কার ধর্ষণ নিয়ে নিত্যদিন খোঁটা দেয় তার স্বামীর প্রথম বউ। প্রথম বউ বলে, তুই তো মিলিটারির সোয়া, আমাদের বাড়িওয়ালার পায়ে ধইরা তো তোর মা সংসারে আবার তুলল, তুই আবার কথা কস। যারা গবেষক তাদের এই রগরগে সাক্ষ্যের কারণ জিজ্ঞেস করলে তারা বলে, বীরাঙ্গনার দুঃসহ কাহিনী যদি উপস্থাপন না করি তাহলে পরের জন্ম বীরাঙ্গনার কষ্ট বুঝবে না, ভাববে সব বীরাঙ্গনা সুখে আছে, হ্যাপিলি এভার আফটার আছে। গবেষকের চিন্তাধারা যেন এই সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়াকে প্রভাবিত না করে। অযৌক্তিকভাবে বা বাণিজ্যিক উদ্দেশ্যে বাস্তব কাহিনীকে ভয়ঙ্করভাবে উপস্থাপন করা থেকে বিরত থাকতে হবে। বীরাঙ্গনাদের সাক্ষ্যের অবমাননাকর উপস্থাপনা এড়িয়ে যেতে হবে। হ্যাঁ, ফেরদৌসী একবার জানায় যে তাকে এক মহিলা সাংবাদিক বলেছিল, আপনার ঘরটা খুব সাজানো, ঘরটা অন্ধকার করলেই সত্যিকারের বীরাঙ্গনার মতো লাগবে। আমাকে কি মাটিতে শুয়ে মাথায় হাত দিলে সত্যিকারের বীরাঙ্গনার মতো লাগবে? আপনার ধর্ষণের ডিটেইলস বলেন। আপনি কি পর্নোগ্রাফি শুনতে চান? আমি আর সাক্ষাৎকার দেব না। আমারও সাক্ষাৎকার নিতে আসলে তারা বলে, আপনার থেকে একটা ইমোশনাল স্টোরি চাচ্ছি। এমন একটা প্রশ্ন করলো, আমাকে কাঁদিয়ে ছাড়লো। আম্মা, তোমার সাক্ষাৎকার কিসের? তোমাকে পরে বলবো সোনা। শুধু একরৈখিক বর্ণনা নয়, বীরাঙ্গনারা যেভাবে তাদের কাহিনী উপস্থাপন করেন, অসম্পূর্ণ খণ্ডে বর্ণনামূলক কথ্য ইতিহাস বা ইঙ্গিতের মাধ্যমে তা তুলে ধরতে হবে। এই শরীরের উপর দিয়া অনেক ঝড় গেছে, ওই দিন আমিও ওইরকম তুফানের মধ্যে ছিলাম। এই ঘরের খুঁটি আমার ঘটনার সাক্ষী। প্রত্যেক দিনেকে দেখলে আমার সেদিনের কথা মনে পড়ে। বীরাঙ্গনারা আমাদের মাঝে আছে, তারা কি শুধুই ধর্ষিত? তাদের অনেকের পরিবার আছে, তাদের জীবনের ধারা ৭১-এই থেমে নেই। সাক্ষ্য প্রক্রিয়ার পরে আপনি কি ভেবে দেখেছেন যে যুদ্ধে ধর্ষিত নারীদের ছবি তাদের সাক্ষ্য গ্রহণের সময় ও পরে আমাদের কেমনভাবে ব্যবহার বা উপস্থাপন করা উচিত? এর পরিণতি কি? তাদের ছবির মাধ্যমে আমরা যেন তাদের দোষারোপ না করি। আমরা কোথায় এলাম? বলেছিল প্রধানমন্ত্রীর সাথে দেখা করাবে। এত ভিডিও ছবিতে কি হবে? লজ্জায় জবাব দিই নাই, শরমে পায়ের নিচে মাটি সরে যাচ্ছিল। ওর যুদ্ধের ইজ্জতহানির ঘটনা খবরের কাগজে তুলেছে, কথা বেছে ব্যবসা করছে। তারা কোনো অনুষ্ঠানে যায় না, ধোঁকা খাওয়ার ভয়। তারা বলে, আমরা শাক খেয়ে থাকবো, মুরগি পোলাও খাওয়ার দরকার নেই। মানে তাদের দৈনন্দিন জীবন শাক খাওয়ার মতো, আর এই সংবর্ধনা হচ্ছে মুরগি পোলাও? হ্যাঁ, কারণ পণ্যের মতো তাদের দাম বেড়ে গেছে, কিন্তু তারা যোগ্য কদর পাচ্ছে না। নানা অনুষ্ঠানে তাদের সম্মানের সাথে চেয়ারে বসতে দেয়া হয়, কিন্তু তাদের নিজেদের সমাজে সম্মান নেই। লোকে খোঁটা দেয়, বলে আমি নাকি বিদেশে যাব আমার মায়ের ঘটনার কারণে, তাই আমাকে কাজও দেয় না। এই ব্যাপার নিয়ে আর কথা বললে আমি নদীতে ঝাঁপ দিয়ে জান দিব। আপনি কি ভেবে দেখেছেন যে যুদ্ধে ধর্ষিত নারীদের কাহিনী সাক্ষ্য গ্রহণের সময় ও পরে কেমন ভাষায় ব্যবহার বা উপস্থাপন করা উচিত? এর পরিণতি কি? এই ভাষার মাধ্যমে আমরা যেন তাদের দোষারোপ না করি। আম্মু, আমরা অনেক সময় টিভি, সিনেমা, উপন্যাসে দেখি নারী ধর্ষণকে বলা হচ্ছে মান ইজ্জত যাওয়া, শ্লীলতাহানি, সম্ভ্রমহানি। কিন্তু তুমি শুধু ধর্ষণ বলো, মান ইজ্জত যাওয়া বললে কি হয়? মানুষের মান ইজ্জত, শ্লীলতা, সম্ভ্রম, সম্মান এসব কি তার শরীরে থাকে? খুন মারধর হলে কি আমরা বলি ইজ্জত সম্ভ্রম গেল? ধর্ষণ এক জোরপূর্বক সহিংস অপরাধ। লজ্জা তার যে বা যারা এই অন্যায়গুলো করে। যার সাথে অন্যায় করা হলো তার কেন ইজ্জত বা সম্মান যাবে? আপনি কি গোপনীয়তা ও ছদ্মনাম প্রকাশ করার ইচ্ছা বা ছদ্মনাম দেওয়া না দেওয়ার জটিলতা নিয়ে ভেবেছেন? এই বিষয়ে সম্পূর্ণ এখতিয়ার সাক্ষাৎকার প্রদানকারী।
আমাদের উচিত তাদের ইচ্ছা মেনে চলা। তাহলে বীরাঙ্গনাদের কাহিনী কি তাদের আসল নামেই থাকে, নাকি তাদের ছদ্মনামে? নীতিমূলক বিষয়ে তো তাদের ছদ্মনাম রাখতে বলে। মিথ্যা আশ্বাস দিয়ে যে সংবর্ধনায় তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, সেগুলোর কথা ভেবে তারা বলে তাদের নাম যেন বইয়ের পাতা থেকে মুছে দেওয়া হয়। আবার পরের মুহূর্তে বলে, আমার কথা আমার নামেই সবাইকে বলবো, সেইভাবেই সরকারি গেজেটে আমার নাম উঠবে, আর আমাকে সরকার মুক্তিযোদ্ধা ভাতা দেবে। তাহলে তো এটা বড় জটিল ব্যাপার। হ্যাঁ, কোনো সহজ উত্তর নেই। যা বীরাঙ্গনারা চাইবে সেটাই করা উচিত। তাদের সাথে আসল নাম ও ছদ্মনাম ব্যবহারের ফলাফল নিয়েও আলাপ করতে হবে। নীতি 10, সাক্ষ্য গ্রহণ করার পর আপনি কি যুদ্ধে নির্যাতিত নারীদের সাথে যোগাযোগ, হৃদ্যতার সম্পর্ক রেখেছেন? তাদের এতে সম্মতি থাকা প্রয়োজন। চাচি, কেমন আছেন? ভালো আছি, ফোন পেয়ে খুব ভালো লাগছে। শুনেছ, খোকনের একটা বাবু হয়েছে, নাম রেখেছে আসিয়া। এটাও মনে রাখতে হবে, যুদ্ধে নির্যাতিত নারীরা তাদের অভিজ্ঞতার সম্বন্ধে না বলার ও চুপ থাকার অধিকার রাখে। এই ভয়াবহ কাহিনীর কথা সহজে বলা যায় না। সোনা, চলো, তোমাকে কাল একটা জায়গায় নিয়ে যাই। মেহেরপুরের স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাত্রা। লাবণীর আব্বু ও হেনার স্বামী তানভীর গাড়ি চালিয়ে যাচ্ছে। মেহেরপুরে কি আছে নানু? আমাদের নিয়ে, মানে বীরাঙ্গনাদের নিয়ে এই প্রথম এক স্মৃতিসৌধ তৈরি হয়েছে দেশে। আমাদের নিয়ে মানে? নানু, তুমি তুমি কি বীরাঙ্গনা? হ্যাঁ লাবণী, তোমাকে আমরা ঠিক সময় বলতে চেয়েছিলাম, যাতে তুমি ঠিকভাবে বুঝতে পারো। নানু, তুমি কত কষ্ট পেয়েছো তোমার জন্য এই দেশ পাওয়া। হ্যাঁ সোনা, কিন্তু আমি শুধু বীরাঙ্গনা নই, আমি একজন কর্মী, মা ও তোমার নানি। তোমাকে যে গল্পগুলি বললাম সে আমারও গল্প। যুদ্ধের সময় আমি পাবনায় চাচার বাড়িতে পাকিস্তানি মিলিটারি আমাকে ধরে ফেলে, 3 মাস ক্যাম্পে রাখে, ধর্ষণ করে। ওই 3 মাসের কথা আমি মুছে দিতে চেয়েছি, শরীর ভালো লাগে না ভাবলে। মুক্তিযোদ্ধারা ক্যাম্পে হানা দিলে আমরা ছাড়া পাই। এক মুক্তিযোদ্ধা আমাকে বিয়ে করতে চাই, আমি চাইনি। যুদ্ধের পরে পাবনায় ফিরে আমার পরিবারে অনেক প্রশ্ন, গুজব। যুদ্ধের সময় কোথায় ছিলাম তাই নিয়ে ঢাকায় চলে আসি পুনর্বাসন কেন্দ্রে। নিউ ইস্কাটনের মহিলা কর্মজীবী হোস্টেলে থাকি। সরকার বীরাঙ্গনাদের বিয়ে দিতে চায়, কিন্তু আমরা না বলি কাগজের বিজ্ঞাপন প্রত্যাহার করা হয়। আমরা কাজ দাবি করি। আমি একটা সরকারি চাকরি পেয়ে যাই। কিছু বছর হলো সেখান থেকে অবসর নিয়েছি। এক বছর বাদে তোমার নানার সাথে আমার আলাপ হয়, আমরা বিয়ে করি। নানা যুদ্ধের সময় কলকাতায় ছিলেন, আমার কাহিনী শুনে কাঁদতেন, বলতেন, রেহানা, আমার ভালোবাসা কি তোমাকে ওই ভয়াবহ দিনগুলির কথা ভুলিয়ে দিতে পারবে? নানার পরিবার কিন্তু খুব খোঁটা দেয় আমাকে। আমরা ওদের ছেড়ে চলে আসি, সম্পত্তি থেকে বঞ্চিত। মনে আছে হেনা বলল, সব খোঁটা দেওয়ার পেছনে একটা অর্থনৈতিক কারণ থাকে। যুদ্ধের পরে হঠাৎ করে নানা মারা গেলেন, আমি খুব ভেঙে পড়ি। কিন্তু এই সরকারি চাকরি আমাকে শক্তি দেয় ও আমি হেনাকে বড় করি। আম্মু, লাবণ্যকে বলো কিভাবে আমার হেনার সাথে আলাপ হয়।
1992-তে যখন কুষ্টিয়ার বীরাঙ্গনারা গণ আদালতে আসে, আমি ও হেনা যাই, তাদের দেখে আমার শিহরণ জাগে। আমি বলতে চাই আমিও বীরাঙ্গনা, কিন্তু চুপ করে থাকি। আমি প্রায় জ্ঞান হারাই। তখন তানভীর আমাকে ধরে ফেলে ও সাহায্য করে। এই বিষয়গুলিকে সামনে নিয়ে আসতে বাংলাদেশের নারী আন্দোলনের অবদান অনেক। যখন ফেরদৌসী প্রিয়ভাষিনী তাঁর ৭১-এর কাহিনী সবার সামনে বলেন, আমি গর্ববোধ করি, শক্তি পাই মনে মনে। আস্তে আস্তে আমরা অনেকে বলতে শুরু করি, আমি বীরাঙ্গনা। ২০০০ সালে ফেরদৌসী আপা জাতিসংঘের টোকিও ট্রাইব্যুনালে বক্তব্য রাখেন। ৯০ বছর বয়সের একজন কোরিয়ান কমফোর্ট ওম্যানকে তিনি বলেন, তুমি, আমি, আমাদের কষ্ট সবই এক। সালে যে বীরাঙ্গনারা গণ আদালতে আসে, তারা অনেক কষ্ট পেয়েছে তাদের সাক্ষ্য বিকৃত হওয়ার ফলে। যারা বীরাঙ্গনাদের সাক্ষ্য গ্রহণ করবার চেষ্টা করবেন, তাদের জন্য ২০১৮ সালের অগাস্ট মাসে তারা এক নীতিসম্পন্ন নির্দেশিকা উন্মোচন করেন। এই ইতিহাস শুধু রাষ্ট্রের ইতিহাস না, এ হলো আমাদের ঘরের কাহিনী। লাবণী, এই প্রজন্মকে যুদ্ধের নানা কাহিনী, পুরুষ, মহিলা, বীরাঙ্গনা, যুদ্ধ শিশুর কথা তুলে ধরতে হবে। তোমাদের জায়গা বানাতে হবে সবার জন্য, এমনকি যারা বলতে চায় বা যারা চুপ থাকতে চায়, সবার জন্য। যুদ্ধ পরবর্তী জীবিত ব্যক্তিদের এই নিরাপত্তা, বিশ্বাস এবং সহানুভূতির স্থানটুকু খুবই প্রয়োজন। তোমরা এই নীতিমালার জরুরি বাস্তবায়ন করবে ও প্রয়োজনে নীতিসম্মতভাবে যুদ্ধকালীন ধর্ষণের সাক্ষ্য গ্রহণ করবে। নানু, মা, আমি স্কুলে গিয়ে সবাইকে এই নীতিমালার বিষয়ে জানাবো। আমি গর্বিত যে তোমরা আমার নানু, আমার মা, আমার বাবা।